নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আপনারা কি নিজেদের ভগবান মনে করেন? আলিপুরদুয়ার বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কাটমানি নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সরকারি কাজের গাফিলতি নিয়ে চরম উষ্মা প্রকাশ। ফিল্ড ভেরিফিকেশনে বিডিও, জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকদের ঘুরে কাজ দেখার নির্দেশ মমতার। জেলা সফরে মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ, মালদার পর বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারে বন দপ্তরের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত, যে গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী উঠেছেন তার দেওয়ালে বন দপ্তরের একটি সতর্কতার পোস্টার, যাতে লেখা পাচারকারীদের গুলি করে মারা হবে। লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটা বলো। অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না, অজানা লোক, ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয়। আমার কিন্তু নলেজে এটা আছে। এখানেই শেষ নয়। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় সেখানকার বন দপ্তরের একাধিক কাজে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজা ভাত খাওয়াতে ঢুকতে পর্যটকদের কাছ থেকে কেন টাকা নেওয়া হয় সে নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এটা বদলাতে নির্দেশ দেন তিনি। আলিপুরদুয়ার থেকে আবারও কাটমানি ইস্যু নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 28 লক্ষের মধ্যে 12 লক্ষ বাড়ির টাকা ছাড়া হয়েছে। সরকারি প্রকল্পের টাকা যেই চাইবে তার বিরুদ্ধে এফআইআর করা হবে, অ্যাকশন হবেই। তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া। সরকারি কাজের গাফিলতি নিয়ে চরম উষ্মা প্রকাশ। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় ফিল্ড ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিডিও, জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকদের ঘুরে কাজ দেখার নির্দেশ। সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা দিতে হলে তদন্তের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি গ্রিভ্যান্সেস ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশন খুব কম সংখ্যায় হচ্ছে। টেল বিডিও টু ভেরিফাই। আইসিদের হাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে, অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে। এছাড়াও এদিন আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না বলে জানান মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি। শহরে একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা। বাঘাযতীনের পর এবার ট্যাংরা। 58 নম্বর ওয়ার্ডের ক্রুসচোপার রোডে একটি নির্মীয়মান চারতলা বাড়ি হেলে পড়ল বুধবার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক। একের পর এক বহুতল এভাবে ভেঙে পড়ায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শহর জুড়ে তাসের ঘর। বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল বহুতল। শহর জুড়ে তাসের ঘর ভেঙে পড়ছে, হেলে পড়ছে একের পর এক বহুতল। কিছুদিন আগেই কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের বাঘাযতীনে একটি বহুতল বাড়ি ভেঙে পড়ে। এবার 58 নম্বর ওয়ার্ডের ক্রিস্টোপার রোডে একটি নির্মীয়মান চারতলা বাড়ি হেলে পড়ল। হেলে যাওয়া বাড়িটির ভিতরে কাজ এখনো সম্পূর্ণ হয়নি। কিছু নির্মাণ কর্মী ছাড়া নির্মীয়মান বাড়িতে আর কোনো বাসিন্দা নেই, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, পাশের নির্মীয়মান বহুতলটি নিয়ম বহির্ভূতভাবে তৈরি হচ্ছিল। কেন এই ঘটনা, কার গাফিলতিতে পুরোপুরি তৈরির আগেই বিপত্তি, সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। একের পর এক বহুতল এভাবে ভেঙে পড়ায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। হেলে যাওয়া বাড়ি দেখতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ভিত্তি যদি কাটমানি হয়, বাড়ির ভিত্তি যদি ইট বালি সিমেন্ট না হয়, সবই যদি বেআইনি হতে থাকে, সবই যদি বন্দোবস্তে হয়, তাহলে এই অবস্থাই হবে। কলকাতা পৌরসভার আইন অনুযায়ী বেআইনি নির্মাণ বা বাড়ির অনিয়মের ক্ষেত্রে কলকাতা পৌরসভার কাউন্সিলরদের কোনো ভূমিকা নেই, দাবি মেয়র ফিরহাদ হাকিমের। কোনো বাড়ি হেলে পড়ছে না, টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করে। অ্যাজ পার কেএমসি অ্যাক্ট কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই, কোনো ইয়েও নেই যে কাউন্সিলর করে দিয়েছে, এরকম নেই। পরিস্থিতি খতিয়ে দেখে হেলে পড়া বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা। বিপত্তি এড়াতে সিদ্ধান্ত,
14 জানুয়ারি বাঘা যতীনে বহুতল হেলে পড়ার ঘটনা তদন্ত শুরু করেছে কলকাতা পুরসভা। তারই মধ্যে বুধবার সকালে একই ঘটনার পুনরাবৃত্তিতে শোরগোল পড়ে গিয়েছে মহানগরে। কলকাতা টিভি। রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন সিবিআই এর। সোমবারের মধ্যে নির্যাতিতা ও অভিযুক্তের আইনজীবীকে ওকালতনামা দাখিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সোমবার মামলার ফের শুনানি। রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা সোমবারের শুনানির পরই সিদ্ধান্ত। সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদনকে চ্যালেঞ্জ সিবিআই এর। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য, কিন্তু আরজিকর কাণ্ডে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য কি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে? বুধবার তা নিয়েই প্রশ্ন তোলেন সিবিআই এর আইনজীবী। রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা তা নিয়ে আগামী সোমবার শুনানি হবে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে। শিয়ালদা আদালতের রায়কে রাজ্য সরকারের চ্যালেঞ্জ করা নিয়ে বুধবার আপত্তি জানায় সিবিআই। দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য কিভাবে আবেদন করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার। তাঁর প্রশ্ন, সিবিআই আইনজীবীর সওয়াল, নির্যাতিতার পরিবার সিবিআই বা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে? উদাহরণ হিসেবে লালু প্রসাদ যাদবের মামলার প্রসঙ্গও টানা হয়। লালু প্রসাদের মামলার ক্ষেত্রেও রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয়নি। তবে সিবিআই আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী দেবাশিস রায়। রাজ্যের সওয়াল, লালু প্রসাদের মামলার সঙ্গে এই মামলার তুলনা টানা সঠিক নয়। লালুর মামলায় দুর্নীতির অভিযোগে হাইকোর্ট সিবিআইকে তদন্ত করতে দিয়েছিল। সিআরপিসি 377 এবং 378 ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে। তদন্ত এবং আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। আরজিকর কাণ্ডের মামলাটি প্রথমে রাজ্যের পুলিশ তদন্ত করেছিল, পরে সিবিআইকে হস্তান্তর করা হয়। ফলে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য। বুধবার হাইকোর্টে শুনানির সময় দোষী সঞ্জয় রায়ের এক আইনজীবী উপস্থিত ছিলেন। তিনি মামলা লড়তে চান বলে জানান এজলাসে, তবে সঞ্জয়ের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। বিচারপতি বসাক জানান, আইনজীবী চাইলে সঞ্জয়ের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারবেন। তাকে সেই অনুমতি দিতে হবে। আদালতের ওকালতনামায় স্বাক্ষর করতে দিতে হবে। সোমবার ফের মামলার শুনানি। বিচারপতি রাজ্যের তরফে আইনজীবী দেবাশিস রায়কে জিজ্ঞেস করেন। বিচারপতির প্রশ্ন, রাজ্যের এই মামলা সম্পর্কে নির্যাতিতার পরিবার কি কিছু জানে? রাজ্যের উত্তর, এই মামলা সম্পর্কে কিছু জানেন না নির্যাতিতার মা বাবা। বিচারপতির পর্যবেক্ষণ, সোমবার রাজ্যের এই আবেদন গ্রহণ করা হলে নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনা হবে। আগামী সোমবারের মধ্যে নির্যাতিতা ও অভিযুক্তের আইনজীবীকে ওকালতনামা দাখিল করতে হবে। সোমবার মামলার ফের শুনানি। রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা সোমবারের শুনানির পর সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয় বলেই অভিযোগ স্থানীয় দোকানদার প্রদীপ কীর্তনিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তার দাদাকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। ক্ষুব্ধ এলাকাবাসীরা বুধবার সকালেই অভিযুক্তের গ্রেফতারির দাবিতে তার দোকানে ভাঙচুর চালায়। চকলেট কিনতে যাওয়াই হলো কাল। নাবালিকা ক্রেতাকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত দোকানদার। উত্তাল হাটজন বাজার এলাকা। সিউড়ির হাটজন বাজার এলাকার বাসিন্দা ওই নাবালিকা মঙ্গলবার রাতে স্থানীয় প্রদীপ কীর্তনিয়ার দোকানে গিয়েছিল চকলেট কিনতে। পুরো বিষয়টি দেখেন দোকানেরই উল্টো দিকের এক প্রতিবেশী। তিনি জানান, সেই সময় দোকানে আরো অনেকে ছিলেন। সব ক্রেতাদের জিনিস দিলেও নাবালিকাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে প্রদীপ। এরপর দোকান ফাঁকা হতেই তাকে নিয়ে ভিতরে চলে যায়। দীর্ঘক্ষণ পরেও ফেরেনি সে। এতে সন্দেহ হয় মহিলার। বেশ কিছুক্ষণ পরেও নাবালিকা দোকান থেকে না বেরোনোয় প্রদীপকে তার ব্যাপারে জানতে চায়। তখন প্রদীপ দাবি করে কোনো নাবালিকা তার দোকানে ঢোকেইনি। তারপরেই ওই মহিলা দোকান এবং দোকান লাগোয়া ঘরে নাবালিকার খোঁজ চালায়, কিন্তু ততক্ষণে ওই নাবালিকাকে বাড়ির পিছন দরজা দিয়ে বের করে দেয় দোকানি। কোথায় হয়েছে ঘটনাটা? মেয়ের বয়স কত? বাচ্চা মেয়ে 11 মতো। ঠিক আছে। মেয়ে পড়াশুনো করে? দোকানে কি আনতে গিয়েছিল? দোকানদারের নাম কি? দেখুন, মানুষের বিকৃত মস্তিষ্কের মানুষকে কি বলবো বলুন,
কেউ যদি বিকৃত মস্তিষ্ক হয়, এর সঙ্গে কিছু বলার আছে। মানুষকে সচেতন যদি না হয়, একটা রায় বেরোলো আর্জি করেন, তারপরেও মানুষ যদি সচেতন না হয়, এর বাইরে আর কি বলার আছে? আপনারা চাইছেন শাস্তি হোক? অবশ্যই ইমিডিয়েটলি তাকে, যে মাটির তলে থাকলে মাটির তল থেকে তাকে খুঁজে বের করতে হবে। এদিকে নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টি জানায়। রাতেই থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যায় হাসপাতালে। তারপর বুধবার সকাল থেকে শুরু উত্তেজনা। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে উত্তাল হয়ে ওঠে হাটজন বাজার এলাকা। অভিযুক্তের বন্ধ দোকানেই ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। জ্বালানো হয় টায়ার, রাস্তা অবরোধ করেন মহিলারা। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আয়ত্তে আসে। আটক করা হয়েছে অভিযুক্তের দাদাকে। কলকাতা টিভি। রাতারাতি সরিয়ে দেওয়া হলো বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারপারসন বসুমিতা সিংহ পাণ্ডেকে। অভিযোগ, এর পিছনে হাত রয়েছে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। সদ্য অপসারিত বসুমিতা বললেন, আমাকে অব্যাহতি দিতে সহযোগিতা করায় সাংসদকে ধন্যবাদ। সাংসদের পাল্টা দাবি, বাঁকুড়া ডিপিএসসি থেকে বিতাড়িত হলো অলিখিত সিপিএম। আমাকে তিনি যে দায়িত্ব দিয়েছিলেন, আমি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করেছি দিস ইজ দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য পিপল। চক্রবর্তীবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার প্রতি অনেক সহযোগিতা প্রকাশ করেছেন, আমার অব্যাহতির ব্যবস্থা করে দিয়েছেন। বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন পদ থেকে সরানো হলো বসুমিতা সিংহ পাণ্ডেকে। নতুন চেয়ারম্যান হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা। বুধবার চেয়ারম্যানের দায়িত্ব নিতে দলের সাংসদকে অরূপ চক্রবর্তীকে নিয়ে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদে হাজির হন শ্যামল সাঁতরা। চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ পর্বে ক্ষোভ উগরে দিলেন সদ্য অপসারিত চেয়ারপারসন বসুমিতা সিংহ পাণ্ডে। তার অভিযোগের আঙুল ছিল সাংসদের দিকে। This is a God-gifted opportunity to serve people, and I have done this successfully, and this is my only satisfaction. And আমার যতটুকু 3 বছরের কার্যকালের মধ্যে আমাকে যতটুকু আপনারা দিয়েছেন, আমি তো যেদিন প্রথম দিন বসেছি তারপর দিন থেকে আমি জানি যে আপনাকে তুলে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে, দ্যাটস অ্যানাদার থিং অ্যাপার্ট ফ্রম এভরিথিং। কিন্তু আমি আমার সততার জোরে, আমি এটা একদম দাবি নিয়ে বলে যাচ্ছি, আমি সম্পূর্ণ সৎভাবে, সম্পূর্ণ নিজের প্রতি এবং সমাজের প্রতি দায়বদ্ধ থেকে সততার সঙ্গে আমার কাজ করেছি। বামপন্থীদের দাপট বেড়ে গিয়েছিল, সেটা কমানো হলো। বুধবারের অনুষ্ঠান থেকে দাবি তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। পরিষেবাটা সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য একটা এক্সপিরিয়েন্স লোকের দরকার। যেহেতু শ্যামলবাবু আমাদের মন্ত্রী ছিলেন, জেলাটা পরিচিত হাতের তালের মতো, তো তোমার সাংগঠনিক স্বার্থেই বলুন, টিচারদের স্বার্থেই বলুন, সেই কারণের জন্যই দল সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান নতুনভাবে প্রতিষ্ঠিত করি। 2021 সালে বসুমিতাকে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারপারসন করে তৃণমূল। তার স্বামী সিপিএম এর শিক্ষক নেতা, তাই তাকে চেয়ারপারসন করার পর থেকেই দলের অন্দরে নানা চর্চা চলে। 4 বছর পর তাকে সরিয়ে দেওয়া হলো। তিনি ক্ষোভ উগরে দিলেন সাংসদের বিরুদ্ধে, পাল্টা তাকে তোপ দাগলেন সাংসদ। সব মিলিয়ে অস্বস্তিতে তৃণমূল। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে মেরামতির কাজ। শিয়ালদহ ডানকুনি শাখায় 100 ঘন্টার জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল। বন্ধ থাকবে লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল। 22 জানুয়ারি রাত 12টা থেকে 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন চলাচল। ফের বাতিল ট্রেন। টানা 100 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী 23 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত শিয়ালদা শাখার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল। সঙ্গে বাতিল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বালিঘাট ও বালিহল স্টেশনের মধ্যে সিসিআর 15 সেতুর গার্ডার বদলের কাজ চলাকালীন টানা 100 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেল লাইনের গুণগত মান উন্নত করার লক্ষ্যে ব্যালাস্টবিহীন ট্র্যাক পাতা হবে। 23 জানুয়ারি থেকে 27 জানুয়ারি শিয়ালদা ডানকুনি রুটে সব ট্রেন বন্ধ। মেল ও এক্সপ্রেস ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন নৈহাটি ব্যান্ডেল হয়ে চলবে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন শিয়ালদার বদলে ছাড়বে হাওড়া থেকে।
বুধবার 22শে জানুয়ারি রাত 12টা থেকে বন্ধ থাকবে ট্রেন চলাচল। এছাড়াও বালি ব্রিজের দক্ষিণেশ্বরের দিক থেকে বালিতে আসার রাস্তাও বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ট্রাফিকের তরফে। বালিঘাটের কাছে রেলের কাজ চলার কারণেই এই সিদ্ধান্ত। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে বালিগামী সমস্ত বাস ও 4 চাকার গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 2 চাকা ও 3 চাকার গাড়ি চলাচল করতে পারবে। বালি ও দক্ষিণেশ্বরগামী লেনে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। সব মিলিয়ে রেল ও সড়ক পথে ফের চরম ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রীরা। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। একই ব্যক্তি পাচ্ছেন দুটি ভাতা। প্রতিবন্ধী ও বেকার ভাতা পাচ্ছিলেন ওই ব্যক্তি। প্রশাসনের টনক নড়তেই বিডিও নারায়ণ বিশ্বাস নামের ওই বৃদ্ধকে 48,000 টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাথায় হাত পড়েছে পরিবারের। কিভাবে টাকা ফেরত দেবেন দুস্থ বিশ্বাস পরিবার? রানাঘাট 1 নম্বর ব্লকের নপাড়া মাসুলডা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর গ্রামের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুস্থ প্রতিবন্ধী মানুষদের জন্য ভাতা চালু হয়েছে। রাজ্য সরকারের এই পরিষেবা পাচ্ছেন রাজ্যের গরিব মানুষেরা। এবার ভাতা ইস্যুতেও উঠছে প্রশাসনের উদাসীনতার অভিযোগ। একই ব্যক্তি পাচ্ছিলেন প্রতিবন্ধী ও বেকার ভাতা। প্রশাসনের টনক নড়তেই একটি ভাতার টাকা ফেরতের নির্দেশ এসেছে। দিতে হবে 48,000 টাকা। কিভাবে এত টাকা ফেরত দেবেন, মাথায় হাত পড়েছে বৃদ্ধ নারায়ণ বিশ্বাসের। রানাঘাট 1 নম্বর ব্লকের নপাড়া মাসুলডাহা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর গ্রামের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হ্যান্ডিক্যাপটা জানতাম, কিন্তু এটা যে কোথা থেকে এসেছে আমি বলতে পারবো না। আমি বাড়ি বলতাম যে এই টাকাটা আবার কোথা থেকে আসছে, তা বলতো কি জানি সরকার তো করে দিচ্ছে। অভিশাপ বলতে এই টাকাটা আমি পরিশোধ করবো কি করি? আমি তো অক্ষমতা মানুষ, ওই ছেলে দুটো দেয় তাই খাই, আর আমি কানে কালা বলিয়ে আমি ওই রাস্তাঘাটে চলতে পারি না, বাড়ি বসে থাকি। প্রশাসনের ভুলের খেসারত পরিবারকে দিতে হচ্ছে। প্রশাসনই ঠিক করে দিই কিভাবে টাকা ফেরত দেব আমরা, বলছেন বৃদ্ধের ছেলে। সমস্যার সামনে এখন বিডিও সাহেব আমাদের চিঠি করেছেন, যেরকম আপনাদের 2টো ভাতা ঢুকছে, আপনাদের একটা ভাতার টাকা রিটার্ন করতে হবে। তো সেটা কি সম্ভব এখন? সেটা আমাদের পক্ষে সম্ভব না এখন। এই ভাতা চালু হওয়ার পিছনে দোষ কার? আপনাদের না, আমরা তো জানিই না যে 2টো ভাতা ঢোকে। কিভাবে বৃদ্ধ 2টি ভাতা পাচ্ছিলেন তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। কিভাবে বার্ধক্য ভাতা বা বার্ধক্য ভাতা পাচ্ছিলেন, কিভাবে মানবিক ভাতা পাচ্ছেন, এটা একটা ধোঁয়াশার ব্যাপার। কেউ না কেউ আবেদন তো করেছেই, সে যেই করুক না কেন দোষ ওই ব্যক্তিরও থাকতে পারে, আমাদের প্রশাসনে যারা এন্ট্রি করে তাদেরও থাকতে পারে, কারণ থাকবে। কারণ কোনো ব্যক্তি একটা ভাতা যখন পায়, আধার কার্ডের সাথে তার অ্যাকাউন্টের একটা লিঙ্ক থাকে। সেই আধার কার্ডটা এন্ট্রি করতে গেলে কিন্তু আর নেয় না, অন্য ভাতায় যখন কনভার্ট করা হয়। সেই জায়গায় হয়তো যাই না কোন জায়গায় কার ভুল হয়েছে। তা ওই ব্যক্তি যেহেতু দুস্থ, আপনি বলছেন দুস্থ ব্যক্তি, আমি এটা ব্লকে যাই, গিয়ে দেখি যে আসল প্রকৃত ঘটনাটা কি। ভাতাকাণ্ডে সরব হয়েছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছে বিজেপি জেলা নেতৃত্ব। দরিদ্র গরিব একটা প্রতিবন্ধী মানুষ, সে কীভাবে টাকা ফেরত দেবে? তার কাছে এটা তো অভিশাপ হিসেবে পৌঁছেছে। এবং এটা মানে হয়েছে এই কারণে যে মানবিক ভাতা পাওয়ার পর আবার বৃদ্ধ ভাতা দেওয়া মানে হচ্ছে কাটমানি। ওখান থেকে খাওয়া হয়েছে, কাটমানি খেয়ে বৃদ্ধ ভাতা করে দিয়েছে। তা একদিকে তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজরা আছে তাদের তোলাবাজি শিকার হয়েছে। প্রশ্ন উঠছে কিভাবে এতদিন ধরে চলল 2টি ভাতা? প্রতিবন্ধী মানুষ কিভাবে জানবেন তার নামে 2টি ভাতা চালু হলো? ঘটনার দায় কার? এতদিন কেন নজরদারি করেনি প্রশাসন? প্রশ্ন উঠতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। তার নামে থিয়েটার মঞ্চের নামকরণ হয়নি। অপূর্ণ ইচ্ছে নিয়েই জীবনের রঙ্গমঞ্চ ছেড়েছেন নটি বিনোদিনী। সম্প্রতি রাজ্য সরকার স্টার থিয়েটারের নাম বদলে করেছে বিনোদিনী থিয়েটার। সেখানেই হয়ে গেল বিনোদিনীর বায়োপিকের প্রিমিয়ার। হাজির প্রযোজক দেব, পর্দার বিনোদিনী, রুক্মিণী সহ গোটা টিম। বিনোদিনী একটি নটির উপাখ্যান।
ছবির প্রিমিয়ার উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বিনোদিনী থিয়েটারে। 19 শতকে নটি বিনোদিনী ছিলেন বাংলা রঙ্গমঞ্চের সফল অভিনেত্রী। একটা সময় তিনি স্বপ্ন দেখেছিলেন তার নিজের নামে থিয়েটার মঞ্চের নামকরণ হবে, কিন্তু সামাজিক স্বীকৃতি ছিল না। তাই সে সময় উত্তর কলকাতার থিয়েটার মঞ্চের নাম হয় স্টার থিয়েটার। অবশেষে সেই স্বীকৃতি মিলেছে। নতুন বছর থেকে স্টার থিয়েটারের নাম বদলে হয়েছে বিনোদিনী থিয়েটার। এ যেন বিনোদিনীর স্বপ্ন পূরণ। আজকে সেই চ্যাম্পের জয়া, আজ সেখান থেকে আজকের বিনোদিন। আমার মনে হয় কি জার্নিটা সহজ ছিল না। প্রত্যেকটা ছবিতে নিজে পরিশ্রম করেছে, নিজেকে প্রুভ করেছে, এবং আজকে বিনোদিনী আপনারাও দেখুন। আমি আই মেক শিওর দ্যাটকে তোমরা সবাই যেন বিনোদিনী দেখে আজকে বাড়ি ফিরো, এবং তোমরাও এইটাই বলবে কি না এই রকম ধরনের ছবি হওয়া উচিত। শুধু খাদান নয়, শুধু টেক্কা নয়, শুধু মানে এই ধরনের ছবি যারা আমাদের ইতিহাসের মধ্যে আমাদের সকল অ্যাক্টরদের অবদান, মানে অ্যাক্টররা যেই আজকে পেয়েছে, যা পেয়েছে, এরকম অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে বিনোদিনী শ্রেষ্ঠ। তার অবদান এবং তাকে নিয়ে সিনেমা, আমার মনে হয় এই চলনটাও দরকার ছিল, এইটাও টলিউডে দরকার ছিল, এবং আমরা খুশি এবং আমরা খুব প্রাউড যে আমরা এরকম একটা ছবি বানাতে পেরে। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি। নটি বিনোদিনীকে কেন্দ্র করে ছবি হলেও ছবিতে ক্লাইম্যাক্স, নাচ, গান, রোমান্স সহ গ্ল্যামারাস বাণিজ্যিক ছবির সব ধরনের উপকরণ মজুত রেখেছেন পরিচালক। এখন আর আমি বলবো না, এখন আপনারা বলবেন। আমরা কাজ করেছি, আমরা মন দিয়ে কাজ করেছি, ছবি মুক্তি পাবে, এবার দর্শকরা বলবে। রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে ছিল নটি বিনোদিনীর আধ্যাত্মিক যোগ। বিষয়টিকে ছবিতে ফুটিয়ে তোলার জন্য অনেক আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গত 5 বছর ধরে তৈরি হয়েছে এই ছবিটি। আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে একজন অভিনেত্রীর নামে ফাইনালি একটা থিয়েটার, সেটা হলো বিনোদিনী থিয়েটার, এবং বিনোদিনী থিয়েটারের প্রথম যদি প্রিমিয়ার হয় সেটা হলো তারই নামে একটা বায়োপিক, যেটা হলো বিনোদিনী একটি নটির উপাখ্যান। তা আমার মনে হয় এটা একটা শুধু বিনোদিনীর অপেক্ষার অবসান না, রুক্মিণীর অপেক্ষার অবসান না, এটা আমার প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটলো আজকে, এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ এইটা মনে হয় আমরা ইতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে তারই নামে একটা বায়োপিক হচ্ছে। 23শে জানুয়ারি এই ছবি মুক্তির আগে তার ট্রেলার ইতিমধ্যে জনপ্রিয়। বাংলা রঙ্গমঞ্চের সফল অভিনেত্রী ছিলেন নটি বিনোদিনী। প্রায় 150 বছর আগে বাংলা থিয়েটারকে ঘিরে তাঁর উচ্চাসা, স্বপ্নভঙ্গের যন্ত্রণা, রামকৃষ্ণ পরমহংসদেব এবং গিরিশ ঘোষের সঙ্গে সান্নিধ্য সবকিছুই এ সময়ের দর্শকদের কাছে ধরা দেবে এই ছবিতে। অন্যদিকে গিরিশ ঘোষের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বোস, মীরের সাবলীল অভিনয় এই ছবিতে নতুন মাত্রা যোগ করেছে। না, সত্যি খুব বড় পাওয়া, এবং তার জন্য আমি কৃতজ্ঞ রামকমলের কাছে এরকম একটা সুযোগ দেওয়ার জন্যে, এবং আশা করছি এই ছবি সবার খুব ভালো লাগবে, সবার দুর্দান্ত লাগবে। আমিও অপেক্ষা করেছি দেখার জন্য ছবিটা, এবং ভাল লাগছে যে থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হয়ে গেছে, সেখানে বিনোদিনী রিলিজ করছে। এর থেকে আর কি হতে পারে কোইন্সিডেন্স, সেটা আমাদের সবার কাছে খুব আনন্দের এবং গর্বের। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।